নমস্কার। শুরু করছি ধনুরাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026। সেপ্টেম্বর 2026 ধনুর কেমন যাবে এটা শুরু করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, সামান্য একটু কথা, যেটা না বললেই নয়। মনটা ভারাক্রান্ত আজকে আমার, এটা শুনে যে বা জেনে যে গতকাল নেপালে যে বন্যা বিপর্যয় হয়েছে, তার জন্য মনটা ভারাক্রান্ত। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই কামনা করি। সুস্থ থাকাটা খুবই মুশকিল, কারণ যা বিপর্যয় হলো তা খুব ভয়ানকভাবে বিপর্যয়, এটা খুবই কম হয়। তো যাই হোক, সত্যি ভারাক্রান্ত মন। আর বিশেষ করে অনেক ভারতীয় ছিল ওখানে, যে যে স্পটে ওটা হয়েছে সেখানে অনেক ভারতীয় এবং বাঙালিরাও ছিল। তো তাদের অনেক যান তারা অনেক তাদের হয়তো অনেকে মৃত্যুবরণও করেছে। তো এইটাই ব্যাপার, এটা খুব কষ্ট হয়েছে এটা শুনে, যে জেনে। যাই হোক, আমি শুরু করছি আজকের রাশিফল। একটা প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যদি দর্শকরা আমাকে ক্ষমা করেন তো এই কথাটা বলবো, বেশিক্ষণ বলবো না। আসল কথাটা সংকেত দিয়ে বলে যাব। অনেক কিছুই আগামী দিনে হবে, তো সেগুলো সবই আমরা আভাস পাবো, কিন্তু সেগুলো আমি বলতে পছন্দ করি না। আমার অষ্টমভাবে কেতু আছে, পঞ্চমের একটা অষ্টম পঞ্চম যোগ আছে না। অষ্টমে কেতু থাকার লোকেরা কখনো কিছু চাপা স্বভাবের হয়, বলতে চায় না কিছু, অনেক কিছু বুঝতে পারে তার আগাম। তো অনেকেই, আমার মতন অনেক লোকই আছে যারা বুঝতে পারছে যে এখনও যে আগামী দিনে কি হতে চলেছে। এই যে বিপর্যয়টা কাল আমরা দেখলাম, এরকম বিপর্যয় এখানেই শেষ নয়, এটা আরও, এর সবে ট্রেলার হলো, মুভি এখনও বাকি আছে। মুভিটা কবে হবে, কী সব হবে, সব আমরা একটু বুঝতে পারি, কিন্তু ওই যে বললাম না, এগুলো বলেই বা কী লাভ, কারণ এটা অনিবার্য, এটা হবেই, এটাকে আটকানো যাবে না, তাই বলেও কোনো লাভ নেই। বরং যখন হবে সেটাকে একটা ঈশ্বরের সহযোগিতা বা সাহায্য বা আশীর্বাদ নিয়ে আমরা সেই দুর্দিনটাকে বা বিপর্যয়টাকে মোকাবিলা করব, বা সেটাই আমাদের করার আছে, আর কিছু করার নেই। কারণ এই বিপর্যয় আগামী দিনে আরও হবে, এবং এর থেকে ভয়ানকভাবে হবে। এই পৃথিবীটা চালাচ্ছে, আমি বলেছি, পৃথিবীটা চালাচ্ছে কারা? টম, ডিক, হ্যারি, তিনটে লোক, আর একটা কেক নিয়ে লড়াই। কি কেক? কেকটার নাম হচ্ছে ভারতবর্ষ। আর টম, ডিক, হ্যারি কারা, কাদের বলছি তোমরা জানো, যারা বুদ্ধিমান ধনুর লোকদের বলতে হবে না যে টম, ডিক, হ্যারির কারা। এদের নাম মুখে আনতে আমি ঘেন্না করি, তাই আমি এদের নাম মুখে আনবো না। তবে তারা পাতালবাসী সরীসৃপ, এইটুকু বলতে পারি। তো ওই পাতালবাসী সরীসৃপ শয়তান ছাড়া আর কেই বা হতে পারে। তো এটাই ব্যাপার। তো যারা অপব্যবহারকারী, যারা ক্ষমতার অপব্যবহারকারী, তারা শয়তানই হয়, তারা ভগবান হয় না। ভগবানের সঙ্গে শয়তানের পার্থক্য হলো এটাই, যে ভগবান কখনো নিজের ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করেন না, আর শয়তান নিজের ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করে। এবং এই টম, ডিক, হ্যারি এটাই করে যাচ্ছে, এবং যার ফল হলো এই কালকের বিপর্যয়। এবং এই কালকের বিপর্যয়টা প্রথম তো নয়, এর আগে ওইখানে প্রচুর বিপর্যয় হয়েছে, এবং তার একটি কারণ মেন হলো টম, ডিক, হ্যারির কেক নিয়ে লড়াই। এই যে বললাম, কেকটির নাম হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষ শুধু আজকের এই, আমি অখণ্ড ভারতকে ভারতবর্ষ মনে করি, ঠিক আছে? আমার কাছে অখণ্ড ভারতবর্ষ মনে হলো আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ, আমাদের যাকে মায়ানমার বলছি, এবং তার সঙ্গে নেপাল, ভুটানও আছে। এটা আমি আমার সনাতনী বিশ্বাস নিয়ে বলছি। কেউ আমার পলিটিক্যালি যাবে না এটা, ঠিক আছে? পলিটিক্যালি যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো লাভ হবে না কিছু, কারণ পলিটিক্স ওটা অন্য জিনিস, আমাদের বিষয় নয়। আমি যাচ্ছিও না, যাবো না এইসব বিষয়। আচ্ছা, এবার যেটা বলছিলাম, বিপর্যয়ের কথা বলছি, যে বিপর্যয় আগামী দিনে বিভিন্ন দিক থেকে হবে। আর একটা এটা তাই বলবো, বিভিন্ন দিক থেকে ঘুরতে যাওয়ার আগে আমি রাশিফলের ভিডিওতে বোধহয় বলেওছিলাম যে কোথাও ঘুরতে গেলে একটু সাবধান থেকো। আচ্ছা, এবার যেটা বলছি, যে শুক্রের যে একটু বলে রাখি, জ্যোতিষের দিক থেকে একটু ব্যাখ্যা দিয়ে রাখি, যে কালকে বিপর্যয়টা কেন হলো, হবার যে জাগতিক কারণ সেটা আমি একটু বলে রাখছি। শুক্র নিচস্থ হয়ে আছে আমাদের কন্যা রাশিতে। তো কন্যা রাশিটা কি না, কালপুরুষের ষষ্ঠ ভাব। এটা একটা অস্থিরতার এবং বিপদের ঘর, কন্যা রাশি, ঠিক আছে? এবং সেই কন্যায় শুক্র নিচস্থ,
শুক্র শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। আর শুক্র এখন আছে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, মানে আজও আছে চিত্রায়। তো মঙ্গলের নক্ষত্র আমি আগের দিন বলেছিলাম শুক্র মঙ্গল এই যে কম্বিনেশন সেটা খুব একটা ভালো না। তো এর মানে শুক্র হচ্ছে উত্তর দিকের কারক গ্রহ, উত্তর দিক, ভারতবর্ষের উত্তর প্রান্তের কারক গ্রহ হচ্ছে শুক্র। উত্তর দিকটা শুক্র দেখে, তাহলে উত্তর দিকেই কিন্তু বিপর্যয়টা হলো। আর মঙ্গল হচ্ছে দক্ষিণের কারক। তো এই মঙ্গল আর শুক্র উত্তর দক্ষিণ একসঙ্গে মিলেছে, এবার টানাটানি ফলে বিপর্যয় শুরু হয়েছে। আর তার উপরে শুক্রের ওপরে শনির একটা বক্রী, শনির দৃষ্টি আছে। এবং শনি যেটা করে সেটা হলো যে শনি কী করে না, বিচার দেয়, বিচার দিয়ে দিয়েছে। কারণ প্রকৃতিকে নিয়ে যারা খেলা করে তাদেরকে কখনো প্রকৃতি ছাড়ে না, বিচার দিয়ে দিয়েছে এবং আগামী দিনে দেবে। আরেকটা কথা বলে রাখি, গুরুরই আরেকটা রাশি শনি, মানে গুরুর একটা রাশিতে শনি এখন আছেন। তো এবং সেটা কালপুরুষের দ্বাদশ ভাব, সেটা হলো মানে বিচার দিয়ে লাস্টে কোন দিকে যাবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটা মানে ভাব, অর্থাৎ হয় এদিক না ওদিক, কোন দিকে যাবে, স্বর্গ না নরক, এই ব্যাপার। তো এইটা ডিসাইড করার ভাব, ওই ভাবে এখন বিচারক বসে আছে। তো বিচার আমার শুরু হয়ে গেছে, এবার সব ছাড়াই বাছাই চলছে এখন। তারপর যার যা ভাগে পড়বে, যেদিকে যাবে সে এখন কর্ম যেমন করবে তেমন হবে। যাই হোক, এবার আমি শুরু করছি রাশিফলের বিচারে। প্রথম 15টা দিন আমি বিচার করব, তারপরে আবার লাস্টের 15টা দিন বিচার করব, এইভাবে। তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে কি বলতে চাইছি। ধনুরাশির যে লগ্নপতি আমাদের বৃহস্পতি অষ্টমভাবে আছেন উচ্চস্থ অবস্থায়, তাই এটা একটা ভালো দিক যে মানে আমাদের শরীর স্বাস্থ্য এবং মানে ঘর পরিবার, নিজের মনোবল, নিজের মনের মানে শান্তি অশান্তি, এগুলো নিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো। শরীর নিয়ে আমরা ভালো থাকতে পারবো, গৃহে শান্তি বজায় থাকবে, এটা একটা ভালো দিক। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, 3 সেপ্টেম্বর মঙ্গল গুরু নক্ষত্রে যাচ্ছে, অর্থাৎ পঞ্চমপতি মঙ্গল আমাদের লগ্নপতি নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসুতে যাবে 3 সেপ্টেম্বর। সুতরাং মঙ্গল তখন আরও ভালো ফল দেবে, কারণ মঙ্গল এখন রাহু নক্ষত্রে আছে, এখন আদ্রায় আছে। তাই রাহু মঙ্গল কানেকশন, এই যেটা আমি আগের দিনেও বলেছি যে রাহু মঙ্গল একসঙ্গে থাকছে, আবার শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে, তাহলে রাহু কিছু বা মঙ্গল একসঙ্গে কানেকশন করলে কি হয়, যা হবার কালকের বিপর্যয়টা বলে দিয়েছে। আমি এটা আগের দিন ভিডিওতেও বলে দিয়েছিলাম যে এই রকম বিপর্যয় তো ঘটবেই। আবার বলছি, আমি একটু আগে যে কথাটা বললাম, টম ডিক হ্যারির কথা যেটা বললাম, বুঝলে না বুঝলে কোনো ব্যাপার না, যদি বুঝে থাকো তো বুঝে নাও, আর না বুঝলে ভুলে যাও। টম ডিক হ্যারি কেক নিয়ে লড়াই করে, এবং এটা আজকের লড়াই নয়, এটা সেই মানে শতাব্দী, মানে 10ম শতাব্দী থেকে শুরু হয়েছে। 10ম মানে শতাব্দী মানে 1000 সাল, 1000 বছরের লড়াই, কেক নিয়ে 3টে মানুষ লড়াই করে। এইটা হলো পুরো গ্লোবাল মানে চিত্র, মানে পলিটিক্যাল চিত্র, ঠিক আছে। এটা থেকে যারা মনে করে যে না এটা নয়, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা যেটা জানে তারা নিয়ে থাকুক। কিন্তু যেটা সত্য সেটা আমি বললাম, সংকেতের দিক দিয়ে বললাম, এর বাইরে বিতর্ক করার মতন বা সময় আমার নেই, আর দরকারও নেই, আর দর্শক আমার কাছে সেটা শুনতে আসেও নি, তাই আমরা বলা কর্তব্য নয় এটা। আচ্ছা, এবার যেটা বলছি যে রাশিফলের ব্যাপারে, 12 সেপ্টেম্বর শুক্র আবার রাহু নক্ষত্র সাথীতে যাবে, তুলায় থাকবে, তুলায় চলে আসবে। তো এটা আমাদের জন্য খুব খারাপ, কারণ শুক্র রাহু কম্বিনেশন যখন শুরু হবে তখন আমাদের একাদশভাবে শুক্র আসবে। শুক্র আমাদের ষষ্ঠপতি, তার মানে খরচের লোকটা চলে আসবে ইনকামের ঘরে, তাহলে ইনকাম যা করব আবার ব্যয় চলে যাবে, মানে ব্যয়ও হবে। তো এরকম ব্যাপার। তো এটা আমি বলেছি প্রথম 15টা দিন ভাগ করে বলবো, তাই প্রথম 15 দিনের মধ্যে 12 সেপ্টেম্বরটা পড়ে, তাই আমি এই 12 তারিখের কথাটা বললাম। শুক্র ভালো ফল দেবে না, মঙ্গল আবার ভালো ফল দেবে। তাহলে মঙ্গল আমাদের কি পঞ্চমপতি, তাই না, পঞ্চম ও দ্বাদশপতি। তাহলে পঞ্চমপতি মঙ্গল যদি আমাদের গুরুদেবের বা লগ্নপতি নক্ষত্রে আসে বা পুনর্বসু নক্ষত্রে আসে, তাহলে কি হতে পারে। আচ্ছা, মঙ্গল সপ্তমভাবে আছে আর গুরুদেবের নক্ষত্রে ঢুকবে, তাহলে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সম্পর্কে প্রবল উন্নতির যোগ থাকবে। এটা একটা ভালো দিক হলো। প্রথম 15 ডেজ, মানে ফার্স্ট 15 ডেজের কথা বলছি, ভালো ফল হলো। শরীর, মন, পরিবার, পরিজন ভালো থাকলো,
খুব ভালো হলো, সন্তান ভালো থাকবে, পড়াশোনা, প্রেম, ভালোবাসা এগুলো খুব ভালোভাবে হবে। আচ্ছা, এরপরে দাম্পত্য জীবনে বলেছি ভালোই হচ্ছে। আচ্ছা, মঙ্গল আমাদের সপ্তমভাবে আছে, মানে আমাদের গুরুদেবের নক্ষত্রে আছে, মানে অনেকেরই জমি জায়গা, বাহন, গাড়ি বাড়ি এগুলো লাভ করতে পারবে ফার্স্ট 15 ডেজ। ইনকাম ভালোই হবে। তো এই ফার্স্ট 15 ডেজটা ভালো, অনেকটাই ভালো। এবারে শুরু খারাপটা কখন হবে? খারাপ হওয়াটা শুরু হবে 12 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে করে। কারণ 12 সেপ্টেম্বর শুক্র যখন আমাদের একাদশে যাবে তখন ইনকাম নিয়ে আমরা সমস্যায় পড়ব, আয়ের থেকে ব্যয় বেশি হবে। আচ্ছা, এবার রাহুর নক্ষত্রে থাকবে, রাহু আমাদের থার্ড হাউসে আছে। কাদের জন্য বেশি ব্যয় হবে? ওই যে ভাই বোন, আত্মীয় স্বজন, ওদের জন্য ব্যয় হয়ে যাবে। ওরা ইনকামে বাধা হবে, কিছু অর্জন করতে, কিছু লাভ করতে গিয়ে বাধার কারণ হবে। বড় ভাইয়ের সঙ্গে লড়াই হতে পারে, কি নিয়ে? জমি জায়গা নিয়ে, মানে জ্ঞাতি বিরোধ। অনেকের বড় ভাই যে বড় ভাই ব্যাপার নয়, জ্ঞাতি বিরোধ হবে। পাশাপাশি পরিজন, আত্মীয় স্বজন, এগুলো নিয়ে সমস্যা তৈরি হবে। তো সাবধান থেকো, এগুলো যেন যেন বড় পর্যায়ে না যায় সেদিকে নজর রেখো। আচ্ছা, আমি তাহলে এরপরে আবার বলছি যে আরেকটু সংক্ষেপে বলে রাখি ফার্স্ট 15 ডেজের কথাই। শনি আগের মতন যেমন আমাদের 4th হাউসে আছে, শনি যে ফল দিচ্ছিল সেই ফলই দেবে। অর্থাৎ একটা মানে অর্থের মধ্যে একটা, মানে অর্থ, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন এদের মধ্যে একটা ব্যালেন্স যেমন রেখেছিলাম সেই ব্যালেন্সটা থাকবে। তবে ব্যালেন্সটা অনেকের বিগড়াতে পারে 12 সেপ্টেম্বরের পর থেকে। এটা হলো একটা ব্যাপার। আবার বলছি রবি যে আমাদের নবমপতি রবি প্রথম 15টা দিন ভাগ্যভাবেই থাকবে, সিংহ রাশিতে থাকবে, এবং সঙ্গে থাকবে কিছুটা দিন বুধ, তারপরে আবার কেতুও থাকবে, আছে যেমন এখন রবি কেতু বুধ, এই যে কম্বিনেশনটা, মানে সপ্তমপতি নবমভাবে বুধ থাকা এবং নবমপতির নবমভাবে থাকা, মানে ভাগ্যপতির ঘরেই থাকছে রবি। তাহলে এটা একটা ভালো দিক হলো, মানে ফার্স্ট 15 ডেজ মানে ভাগ্য অনুকূলে থাকবে। অনুকূলে ভাগ্য থাকা মানে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সম্পত্তি লাভ, অর্থ লাভ, গুরুর সান্নিধ্য লাভ, গুরুর আশীর্বাদ লাভ, তীর্থ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ গমন। অনেকের সন্তান ফার্স্ট 15 ডেজের মধ্যে বিদেশ যাবে পড়তে, পড়াশোনা করবে বিদেশে গিয়ে। কারোর ডিস্ট্যান্স রিলেশনশিপ যাকে বলা হয়, অর্থাৎ দূর থেকে প্রেম, যাকে আগে পেন ফ্রেন্ড বলা হতো, সেই ফ্রেন্ডরা মানে সম্পর্ক রাখবে, তৈরি করবে, এবং তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তো আমি বলেছি ফার্স্ট 15 ডেজ ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক সব কিছু ভালো থাকবে, সমস্ত কিছুতে ভালো ফল আমরা। এবার চলে যাব লাস্ট 15 ডেজ। এই লাস্ট 15 ডেজের প্রথমেই বলেছি 12 সেপ্টেম্বর ওদিকে শুক্র অলরেডি আমরা তুলায় চলে এসছে শুক্র, আর রাহুর নক্ষত্রে চলে এসছে কোথায়? সাথীতে। তাহলে শুক্র রাহু যুগলবন্দি হয়ে গেল, গুরু শিষ্য যুগলবন্দি। এটা ওরা একটা জোট বেঁধে রাখলো আমাদের জব্দ করার জন্য, জোট বেঁধে রাখলো। আর কোন দিকে করবে সেটা বলছি, আগে এইগুলো বলে রাখি। এবারে রবিও আমাদের সিংহ থেকে কন্যায় চলে এলো 15 সেপ্টেম্বরে, ছবিটা আমি দেখাচ্ছি। রবি আমাদের চলে এলো কন্যা রাশিতে, দশমভাবে, মানে কর্মস্থানে নবমপতি চলে এসছে। অনেকের কর্ম লাভ হবে, কিন্তু আবার বলছি কর্ম লাভ যেমন হবে, আবার কর্ম যেতেও পারে যদি শনি খারাপ থাকে। কারণ যখন রবি আসবে কন্যা রাশিতে তখন রবির ওপরে বক্রী শনির দৃষ্টি পড়বে। এমনিতেই শনি আর রবির মধ্যে সম্পর্ক খারাপ, আর সম্পর্ক খারাপ হওয়ার দরুন যেহেতু কর্মস্থানে এই সম্পর্ক হচ্ছে, একটা দুঃসম্পর্ক তৈরি হচ্ছে, তাই অনেকের কর্মস্থানে খারাপ প্রভাব পড়বে। খারাপ প্রভাব মানে ওই যে কর্মের চাপ পড়তে পারে, কারোর কর্ম বদলি, স্থানান্তর হতে পারে, কারোর বসের সঙ্গে একটা সম্পর্কের অবনতি হতে পারে। তো এইরকম আবার কর্ম করছি, মাইনে কম পাচ্ছি, ইনকাম কম হচ্ছে, এরম হবে। এই সমস্ত সমস্যাগুলো কর্মজগতে থাকবে। এবং মানে আমি বলেছি যেহেতু আয় ও ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে না, তখন এই প্রভাবটা আমাদের মনের উপরে পড়বে, আর মনের উপর প্রভাবটা গিয়ে পড়বে একেবারে কর্মজগতে। তো এই সমস্ত বিষয়গুলো যাতে আমাদের খুব বেশি না ভাবায় সেই দিকে নজর রাখতে হবে, এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে রবি ওইদিকে বললাম দশমভাবে এসে আমাদের কি করবে? রবি ভালো করতে চাইলেও রবিকে আটকাবে শনি। তো শনির থেকে উপায় করা ভালো। শনির উপায় বলেছি, শনিবার দিন যদি কারো একদম শনি খারাপ থাকে, শনিবার দিন উপায় হলো কালো কোনো জিনিস দান করে দেওয়া। মন্দিরে গিয়ে তেল ঢালা, নুন ঢালা, ওদিকে তিল ঢালা, এগুলো করা যেতেই পারে। তবে আমি আবার বলছি যে
ওই তেল নুনটা যদি কাউকে কোনো গরিব মানুষ বা গরিব ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ যদি হয় বা কোনো গরিব মানুষ হয় তাহলে ভালো হয়, এটা আমার বক্তব্য। বাকি এবার না যদি কেউ নেয় বা না হয় তখন এখন মন্দিরে দিতে হবে শনির উপায়। কালো কম্বল, কালো কাপড় দান এগুলো সব থেকে ভালো। কালো কম্বল বা কালো কাপড় যদি কোনো গরিব মানুষকে দেয় তারা নেবে, নতুন কাপড় হলে তারা তো অবশ্যই নেবে, তাও এটা উপায় করার জন্য বললাম। আর এমনিতেই বৃহস্পতির জন্য এখন যা তোমাদের বারবার বলেছি যে সব থেকে ভালো একটা চমকপ্রদ মানে এবং খুব ফলপ্রদ উপায়, সেটা হলো আমাদের নারায়ণের যত রকমের স্তব তুতি আছে সেগুলো পাঠ করা। ঠিক আছে, মানে নারায়ণ মানে রাম রক্ষা কবচ। তো রাম রক্ষা কবচ, তারপরে আমাদের আদিত্য হৃদয় স্তব, যেহেতু সূর্যকেও নারায়ণ বলা হয়, পঞ্চদেবতার মধ্যে একজন, তো এরকমই মানে এই বিষয়গুলো যেহেতু আদিত্য হৃদয় স্তব কেন বলি, যে রবি আমাদের না সূর্য নারায়ণ হিসাবে তিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রক, তাই ভাগ্যকে যদি আমরা উন্নতির দিকে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু রবি দেবের আমাদের স্তব পাঠ করাটা অবশ্যই উচিত। এবং তার সঙ্গে বিষ্ণুর জন্য যা যা কবচ আছে সেগুলো করব আমরা, করলে ভালো হয়। অন্তত লাস্ট 15 days অফ সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের শেষ 15টা দিন আমাদের এই যে বিষয়গুলো হবে, মঙ্গল যখন নিচস্থ হবে অষ্টমভাবে, তখন অনেকের শরীরের চোট আঘাত আসবে, সন্তানের ক্ষতি হবে। কীরকম? আচ্ছা, সন্তান আমি বলেছি সন্তান ভাবটা পঞ্চম ভাব, তো পঞ্চম পতি যখন অষ্টমভাবে আসবে অনেকের প্রেম চলে যাবে, ব্রেকআপ, পুরো কাট আপ। আবার অনেকের সন্তান চোট আঘাত পাবে। কেন, কীরকমভাবে সেটা বলে রাখছি। আচ্ছা, মঙ্গল আসবে না যখন কর্কটে, তখন পুষ্যায় লাস্ট 15 days কথা বলছি, এদিকে নয় ওদিকটায় চলে গেছি এখন। তাহলে মঙ্গল পুষ্যায় আসবে, মঙ্গল পুষ্যা মানে শনির নক্ষত্রে প্রবেশ করবে, আর শনি তো বক্রী অবস্থায় আছে, তাহলে বক্রী শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো হবে না, এবং সেটা অষ্টম ভাবে। অষ্টম ভাবটাই হলো বিপদের ঘর, আপদের ঘর, রোগের ঘর, হসপিটাল, মৃত্যু, এই সমস্ত মানে ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে অষ্টম ভাবটা। এবং অষ্টমভাবে মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক সেটা কখনোই শারীরিক কারণের জন্য সুখবর আনবে না, ভালো হয় না। তাই বলবো সন্তান এবং নিজের শরীর স্বাস্থ্য দিকে নজর রাখতে। কারণ মঙ্গল আর বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি উচ্চস্থ আছে ঠিক, কিন্তু আবার মঙ্গল বৃহস্পতি আমি বলি বিপদ হলেও কেটে যাবে, বাঁচতে পারবো এই বৃহস্পতির কারণে, ও বাঁচিয়ে দেবে, কিন্তু বিপদ তো হবে, সমস্যায় তো একটু হলেও পড়তে হবে, এটাই হলো ব্যাপার। তো সেটার জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর শনি যতই হোক না কেন, শনি এখন বুধের নক্ষত্রে আছে, রেবতী নক্ষত্রে, সেটা আমাদের সপ্তমপতি, আর ওদিকে দশমপতি, মানে বুধ সপ্তম আর দশম। তাহলে কর্মস্থানে যেমন সমস্যা হবে, ব্যবসাতেও সমস্যা হবে, দাম্পত্য জীবনেও একটু সমস্যা আনবে শনি। তো এই ব্যাপারটা মাথায় রাখলে আমি মনে করি অনেকের বললাম না ব্রেকআপ হয়ে যাবে, তো ব্রেকআপ হবে, আবার হয়তো প্যাচআপও হবে, কিন্তু ব্রেকআপ একদিনের জন্য হলেও হয়ে যাবে, তো এটা থেকে সাবধান। আবার সন্তানের বলি সমস্যা। আচ্ছা, আরেকটা কথা বলছি, দ্বাদশপতি মঙ্গল, দ্বাদশ ভাবটাও কিন্তু এই হসপিটাল, মৃত্যু, খরচ, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত ঘটনা মানে গুলো ঘটায় দ্বাদশ ভাবটা। দ্বাদশপতি মঙ্গল অষ্টম ভাবে আছে, তাহলে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। আমি আবার বলছি যে এই যে আমি শুরু করলাম যে বিপর্যয়ের কথাটা বলে, তো সেই বিপর্যয়টা কিন্তু ওই লাস্ট 15 days চরম পর্যায়ে পড়তে পারে। তার আবার একটা কারণ আমি বলে রাখছি, মঙ্গল আর শুক্রের মধ্যে একটা দশম আর চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে। শুক্রের নক্ষত্রে চিত্রায় থাকাকালীন যে বিপর্যয়টা হলো, তার থেকেও বড় বিপর্যয় হতে পারে যখন সেপ্টেম্বরের লাস্ট 15 days ওই যখন শুক্র আর মঙ্গল, যখন মঙ্গল থাকবে কর্কটে আর তুলায় থাকবে সক্ষেত্রী শুক্র রাহু নক্ষত্রে, তখন কিন্তু খতরনাক কম্বিনেশন তৈরি হবে। এইগুলো অনেকেরই বলছি যে ওই লাস্ট 15 days হসপিটালে যাতে যেতে না হয়, যাতে কোর্টে যেতে না হয়, যাতে ব্যয় একেবারে লাগাম ছাড়া না হয়, সেই দিকে প্রত্যেকটা ধনুরাশি মানুষকে বলবো যে নজর দাও, এই ব্যাপারটা নজর রাখতেই হবে। এই সুযোগগুলো, এই চান্সগুলো একটু করে হলেও ছুঁয়ে যাবে, এটাই বারবার বলে যাচ্ছি। আবার ভালো কিছু অবশ্যই হবে, যেমন আমি বলছি ভালো এই 15 days লাস্ট 15 days ভালো যেটা হবে সেটা আমি বলে রাখছি। কোন দিকটা ভালো হতে পারে, বুধ আর শুক্র একাদশভাবে একসঙ্গে থেকে লক্ষ্মী যোগ তৈরি করবে, তার মানে ইনকাম হবে, সঞ্চয়
বাড়বে কি না বলতে পারবো না, কারণ বৃহস্পতি অষ্টমভাবে মঙ্গলের সঙ্গে যখন কানেকশন করবে, মানে 12 নম্বর ঘরের সঙ্গে কানেকশন করবে, ইনকাম যত হবে তার থেকে ব্যয় হবে একটু বেশি, কিন্তু ইনকাম হবে, এটা আসার কথা। ঠিক আছে। আচ্ছা, আবার সঞ্চয়, হ্যাঁ সঞ্চয়টা বলছি একদম নেগেটিভ, সঞ্চয় হবে না। আচ্ছা, কিন্তু আবার ভালো কি হবে? ভালো হবে ওই যে বললাম, সন্তানের যারা যারা চাইছো বিদেশ যাবে, মানে বিশেষ করে সন্তান যাদের চাইছো বিদেশে বিয়ে হোক, বিদেশে ঘরবাড়ি হোক, পড়াশোনা হোক, এই সুযোগটা আসবে। তারপরে আবার বলছি, প্রেম, বিবাহ, পড়াশোনা এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো ইস্যু থেকেও থাকে লাস্ট 15 দিনে, এই ইস্যুগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তাই ভেঙে পড়ার কিছু নেই, চিন্তা বা হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। বিপদ তো আসবে খারাপ গ্রহ নক্ষত্রের কারণে, খারাপ রাশির কারণে, আবার আমাদের মুক্তি লাভও হয় ঈশ্বরের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে, এবং সেটাও হবে। মঙ্গল আর শুক্রের দৃষ্টি বিনিময় হবে, তার থেকেও বড় কথা মঙ্গল আর বুধের দৃষ্টি বিনিময়। মঙ্গলকে দেখবে একদিকে, মানে বুধ একদিকে গুলি নিয়ে থাকবে, বন্দুক নিয়ে থাকবে, আর ওদিকে শুক্র বন্দুক নিয়ে থাকবে, মঙ্গলকে চাপে রাখবে। তাহলে মঙ্গল যেহেতু পঞ্চমপতি, তাই সন্তানের দিকটা বললাম বারবার খেয়াল রাখতে। আচ্ছা, এরপরে মানে আমি আবার বলছি ভালো কি হতে পারে, যদি লাস্ট 15 ডেজের কথা বলি, যে আমাদের রাহু নক্ষত্রে শুক্রের অবস্থানটা, মানে শুক্র যেহেতু একাদশপতি না, ইনকাম, ফাটকা ইনকাম, ইনভেস্টমেন্ট, লটারি, তারপরে শেয়ার মার্কেট বা অন্যান্য যে সমস্ত সোর্স অফ ইনকাম আছে ফাটকার দিক যেটা হয়, সে সমস্ত দিক থেকে তোমরা ইনকাম করতে পারবে লাস্ট 15 ডেজ। এটা আমি বলে রাখলাম। ইনকাম চরম হবে, কিন্তু ওই ইনকাম, অনেকে বলে রাহুর ইনকামগুলোকে বাঁ হাতের ইনকাম বা অন্যান্য অনেক রকম নাম দেয়, তো সেই ইনকামগুলো জেনারেলি থাকে না। তবে আবার বলছি ইনকাম হবে, সেটাই আসার কথা। আর থাকবে কি না থাকবে সেটা সময় বলবে, বা তোমাদের নিজস্ব চিন্তাভাবনা এটা স্থির করবে। তো এটাই ব্যাপার, পরবর্তী সেটা ব্যাপার। কিন্তু যেটা হলো যে আসার কথা হলো ফাটকা ইনকাম হবে, পকেটে টাকা ঢুকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনিতেই হবে, তো গুরু তো আশীর্বাদ করবেই। আবার একটা কথা, যে শুক্র যদি মঙ্গলকে মারেও, তো গুরু তো দেখছে শুক্রকে, তাহলে তখন কি বলবে, আমার শিশুকে মারবি, দেখছে আয়, এরকম ব্যাপারটাও হবে। সুতরাং বিপদে ফেললেও আমরা উদ্ধার হয়ে যাব। সুতরাং এই মাসটা বলবো যে প্রথম 15 ডেজ ভালো, আর লাস্ট 15 ডেজ ভালো মন্দ মিশিয়ে, আবার মন্দ হলে ভালো লাস্টে হবে। সুতরাং ওই যদি শেষ ভালো হয় তাহলে সবটাই ভালোই বলা যায়। তাহলে এই মাসটাকে আমি বলতে পারি ভালো মাসই, কোনো চিন্তার কারণ নাই। চিন্তা তাদেরই হবে যারা জীবনের সমস্ত বিষয়ে, মানে যেই সমস্ত বিষয়ে আমরা অবহেলা করেছি, সেই অবহেলার বিষয়গুলো আমাদেরকে কখনো না কখনো জীবনে কোনো না কোনো প্রান্তে এসে গিয়ে মাথা ব্যথার কারণ দেয়। এটা নিয়ম প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে এটা সত্যি। যদি আমি জীবনে কোনো প্রান্তে গিয়ে বা কোনোখানে গিয়ে আমি দেখা যায় যে জীবনের সবথেকে বড় কর্তব্যটার প্রতি অবহেলা করেছি, সেটা এখন গিয়ে হয়তো মাথা ব্যথার কারণ হবে। যদি দেখা যায় যে আমি পড়াশোনা করিনি সময় মতো, তাহলে আমি চাকরি পাবো না, বা ভালো কাজ না পেয়ে ইনকামও হবে না, ভালো কাজও হবে না, ভালো জীবনও হবে না, এটাই তো হয় নাকি? তো এই সব ব্যাপারগুলোকে মাথায় রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনটাকে ড্যামেজ অনেকটা, মানে জীবনে যে ড্যামেজ আমাদের হয় প্রাকৃতিক কারণে, তো সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো ঈশ্বরের আশীর্বাদে। ধনুরাশিদেরকে বলবো যে তোমাদের আগামী দিনে যদি যারা গুরুকে মানো, যারা গুরুর শক্তিকে মানো, গুরুর কৃপাকে মানো, আশীর্বাদকে মানো, তাদেরকে বলবো যে তোমরা সবসময় তোমাদের একটা দায়িত্ব আগামী দিনগুলোতে তোমাদের উপর থাকবে, এটাই যে তোমাদেরকে ভগবান ভাগ্যপতির ঘরে জন্ম দিয়েছে। কার ভাগ্য? এই পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ভাগ্যের ঘরে জন্ম দিয়েছে। সেটা নবম ভাবটা না, ধর্মের ভাব, ঈশ্বরের ভাব। এই ঈশ্বর এবং ধর্মের সঙ্গে তোমাদের যুক্ত হয়ে তোমাদের থাকতে হবে, এবং শুধু থাকলেই হবে না, আগামী দিনে তোমাদেরকে ধর্মের হয়ে লড়াই করতে হবে। আগামী দিনে ধর্মযুদ্ধ শুরু হবে। ধর্মযুদ্ধ মানে কোনো জাতি বিশেষের কথা নয়, শয়তান আর ভগবান, অর্থাৎ যদি আমি বলি ডিভিনিটি, তার সঙ্গে ডেভিল, এই যে শয়তান আর ভগবান, মানে আলোর সঙ্গে অন্ধকারে যুদ্ধ হবে। কোনো জাতি বিশেষের কথা বলছি না, কোনো ধর্ম এই বর্ণের কথা বলছি না। আলো আর অন্ধকার, যেটা আমাদের জগতে, যেটা সূর্য উঠলে আলো আর সূর্য গেলে অন্ধকার, এই আলো আর অন্ধকারের মধ্যে আর সত্য আর মিথ্যার মধ্যে আগামী দিনে লড়াই শুরু হবে। এবং এই লড়াইয়ে তোমরা কোন দিকে থাকবে তোমাদের ভাবতে হবে, এবং তোমাদের সেই দিন এসে গেছে।
জীবনের শুধু নয়, জীবনের বাইরেও অনেক ক্ষেত্র আছে যারা তোমরা এই আবার বলছি, যারা গুরু কৃপা বিশ্বাস করো, যারা ঈশ্বরে বিশ্বাস করো, যারা এই চর্চায় আছো, তারাই আমার কথার মানেটা বুঝতে পারবে। তো তাদেরকে বলছি, তোমাদের দায়িত্ব এবার এসে গেছে, তোমরা এবার শুরু করে দাও কাজ। বাকি বুদ্ধিমান যারা তারা বুঝতে পারবে, আর যারা না বুঝলে হরিবোল করো, কোনো দরকার নেই বোঝার, সময় মতো বুঝে যাবে। ঠিক আছে, নমস্কার, পরে আবার